গল্পের বাক্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার প্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা অর্জুন সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস, হিসেবে ভুল ছিল। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। কদিন থেকে দিন রাত বৃষ্টিতে ভিজে চুপসে রয়েছে। দিনটাকে দিন বলে চেনা যাচ্ছে না, রাতটা হয়ে উঠেছে আরও রহস্যময়। ডুয়ার্সে এই সময় একবার বৃষ্টি নামলে আর রক্ষে নেই। তখন কাজকর্ম মাথায় ওঠে, গাছের পাতাগুলো আওয়াজ করতে করতে একসময় নেতিয়ে পড়ে। তবু এই বৃষ্টি মাথায় করে অর্জুন আজ সকাল 10টা নাগাদ অমল সোমের বাড়িতে এসেছিল। কাহাতকার বাড়িতে বসে থাকা যায়, এই বলে বর্ষাতি আর গামবুট পরে বেরিয়েছিল। থানার পাশ দিয়ে করলা নদীর পাশ ধরে আসার সময় দেখল রাস্তার নদী এক হয়ে গেছে। অল্পের জন্য গামবুটের মধ্যে জল ঢোকেনি। হাবু দরজা খুলে দিয়েছিল। অমল সোম তার ঘরে চেয়ারে বসে টেবিলের উপর ঝুঁকে পড়ে কিছু দেখছিলেন। টেবিল ল্যাম্প সেই সকাল বেলাতেই জ্বালিয়েছেন, বাইরে রোদ নেই বলে। পেছন না ফিরে বলেছিলেন, তুমি এসে ভালোই করলে। মাকে একটা টেলিফোন করে দাও, আজ দুপুরে এখানে হাবুর খিচুড়ি খেয়ে যাবে। হাবুর হাতের রান্না মোটেই ভালো নয়। গায়ে শক্তি এবং কানে না শুনতে পাওয়া, কথা না বলতে পারা মানুষ যতটা ভালো রান্না করতে পারে, হাবু ঠিক ততটাই পারে। গামবুট বর্ষাতে খুলে বেশ কিছুক্ষণ অর্জুন ঘরে বসেছিল। অমল সোম সেই যে টেবিলের উপর ঝুঁকে পড়েছেন, আর কোনো দিকে খেয়াল নেই। সূর্য নেই বলেই বাইরে আলো নেই, ঘরেও স্যাঁতস্যাঁতে ছায়া। এইরকম সময়ে বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে গল্পের বই পড়তে খুব ভালো লাগে। অর্জুনের মনে পড়ে একসময় নিহার গুপ্তের কিরীটি রায় পড়তে খুব ভালো লাগতো। তারপর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ। কিন্তু এদের ভাবভঙ্গি বেশ বয়স্ক বয়স্ক। ফেলুদা এসে সব্বাইকে সরিয়ে দিল। তার কাছাকাছি কাকাবাবু একটু পাল্লা দিয়েছে ঠিকই, তবে ফেলুদা একাই 100। অর্জুনের মনে হচ্ছিল সে যদি ফেলুদার মতো হতে পারত। ফেলুদা কিরকম বেনারস থেকে রাজস্থানে কেস নিয়ে যেত। যেহেতু সে জলপাইগুড়িতে পড়ে আছে, তাই ডুয়ার্সের বাইরে কেউ তাকে সমস্যা সমাধানের জন্য ডাকে না। দুপুরে হাবু খাবার দিল, খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম ভাজা। এ বাড়িতে আসার পর অমল সোমার কথা বলার সময় পাননি। এখন খেতে এসে বললেন, ফ্যান্টাস্টিক, বুঝলে, দারুণ ব্যাপার। অর্জুনের মনে হচ্ছিল হাবু খিচুড়িতে বেশি নুন দিয়েছে। এই বস্তুকে অমল সোম কী করে দারুণ বলছেন তা তিনিই জানেন। পুরো থালা শেষ করে মুখ ধুয়ে একটা লবঙ্গ জিভে চালান করে অমল সোম ডাকলেন, ঘরে এসো, কথা আছে। অর্জুন অনুসরণ করল। চেয়ারে বসে অমল সোম বললেন, সে যে গল্প আছে না, একটা 12 বছরের ছেলে সবে জন্মানো বাছুরকে কোলে নিয়ে রোজ খেলা করত। একদিনও সে খেলা বন্ধ করেনি। ছেলেটির যখন 13 বছর বয়স, তখন গরুটা বেশ বড় সড়ো। কোনো মানুষ সেই গরুটাকে কোলে তুলতে পারত না, কিন্তু ওই বালক স্বচ্ছন্দে তুলে নিত। গল্পটাকে বিশ্বাস করো? অর্জুন বুঝতে পারছিল অমল সোম নেহাতি ভূমিকা করছেন, কিন্তু উত্তরটা কি হবে? রোজ যে গরুটাকে তোলে সে তো প্রতিদিনই বাড়তি ওজনের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছে। অবশ্য অনেক মাকে বলতে শোনা যায়, না বাবা, তোকে আর কোলে তুলতে পারবো না, আমার গায়ে জোর নেই।
ছেলের আবদার রাখতে না পারা সেই মাও তো কোলে তুলতে অভ্যস্ত ছিলেন। অর্জুন মাথা নাড়ল। না, একটা বড়সড় গরুর ওজন কয়েক মণ হবে, যা তোলা কোনো মানুষের পক্ষে অসম্ভব। ছেলেটি কিছুদিনের মধ্যেই খেলাটা বন্ধ করতে বাধ্য হবে। এই সময় বাইরে একটা গাড়ির আওয়াজ হলো। গাড়িটা বাড়ির সামনে এসে থামল। অমলসম বিরক্ত হলেন। হুটহাট লোকজন চলে আসে, যেন আমরা দেখা করার জন্য হাঁ করে বসে আছি। তুমি লোকটাকে এ প্রশ্ন করে দেখো তো কি উত্তর দেয়। অর্জুন উঠল, কারণ ততক্ষণে আগন্তুক বেল বাজিয়েছে। দরজা খুলতেই বর্ষাতে ফেল্ট হ্যাট পরা যে মানুষটিকে সে দেখতে পেল, সে পুরো দোস্তর সাহেব। গাড়ি থেকে নেমে বারান্দা পর্যন্ত আসতেই ভিজে গেছে এবং তার জন্য বেশ লজ্জিত মনে হলো। ইংরেজিতে বলল, আমি খুব লজ্জিত বারান্দাটা ভিজে দিলাম বলে, কিন্তু আমি কি মিস্টার সোমের দেখা পেতে পারি? আপনি কোত্থেকে আসছেন? জয়ন্তী পাহাড়ের কাছে আমি থাকি। মিস্টার সোমকে আমি চিঠি লিখেছিলাম। আপনি আজকে যে আসছেন তা কি উনি জানেন? ওয়েল, আমি তারিখ বলতে পারিনি। আপনার নামটা? ডেরেক মুরহেড। আপনি কি ভারতীয়? ও ইয়েস, আমি ভারতবর্ষের নাগরিক। কেন বলুন তো? আপনার নাম এবং চেহারা ভারতীয়দের মতো নয়, তাই। ভারতীয়দের চেহারা কি সবার একরকম? ডেরেক হাসল। অর্জুন লোকটাকে ভালো করে দেখল। বছর 40 বয়স। দূরে বৃষ্টিতে যে জিপটা ভিজছে তার দাম বেশি নয়। এই লোকটি যে আসছে তা অমলসম জানতেন, তবু বিরক্তি প্রকাশ করলেন। মিস্টার সোম কি আপনাকে এখন আসতে বলেছিলেন? ডেরেক মাথা নাড়ল। না, কয়েকদিন আগে ওকে আমি খাম পাঠাই। উনি যেদিন আসতে বলবেন সেদিন চলে আসবো বলে জানাই। কিন্তু পরপর এমন কিছু ঘটনা ঘটল যে আজ এমন ওয়েদারেও আমি চলে আসতে বাধ্য হলাম। ডেরেককে বাইরের ঘরে বসতে বলল অর্জুন। বর্ষাতে বারান্দায় খুলে রেখে ডেরেক ভেতরে এলো। অর্জুন দেখল লোকটা স্বাস্থ্য বেশ ভালো। একে ভারতীয় বলে ভাবতে তার অসুবিধে হচ্ছিল। জানলা খোলা যাবে না বৃষ্টির জন্য, আলো জ্বালতে হলো, এবং তখনই অমলসম ঘরে ঢুকলেন। ডেরেক মুরহেড? ইয়েস স্যার। আপনি মিস্টার সোম? হ্যাঁ, আর এই ইয়াং ম্যানটির নাম অর্জুন। ডেরেক দুজনের সঙ্গে হাত মিলিয়ে বলল, মিস্টার সোম, এভাবে না জানিয়ে চলে আসার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ছবিগুলো কে তুলেছে? আমার কাকা। উনি বেশ বৃদ্ধ। একমাত্র নেশা ছবি তোলা। নিজের ডার্ক রুম আছে। সারাক্ষণ ক্যামেরা নিয়ে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ান। ছবিগুলো কবে তোলা হয়েছে? গত 1 বছরে। আমি ছবির পেছনে 1-2 করে নম্বর লিখে দিয়েছি। আমার এখানে আসতে তোমার কতটা সময় লাগলো? 7 ঘন্টা। বৃষ্টির জন্য আমি অবশ্য স্পিড বাড়াতে পারিনি। তার মানে এখনই রওনা হলে তুমি রাত 9টার আগে ফিরতে পারবে না। সেরকমই মনে হচ্ছে, কিন্তু স্যার হবে। ইনফ্যাক্ট তোমার পাঠানো ছবিগুলো নিয়েই আমি সারা সকাল বসেছিলাম। তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। খিচুড়ি খাবে? অনেক ধন্যবাদ স্যার। আমরা বাড়ির বাইরের খাবার খাই না। সঙ্গে জেনেছিলাম, তাই দিয়ে লাঞ্চ শেষ করেছি। ডেরেক জানালো। সে কি, তোমাকে যদি বেশ কয়েকদিনের জন্য বাইরে যেতে হয়? নিতান্ত বাধ্য না হলে আমি যাব না। আমাদের গ্রামের কেউই যাবে না। দীর্ঘকাল ধরে আমরা এই ট্র্যাডিশন মেনে চলছি। এবার কাজের কথায় আসা যাক। স্যার, আমরা আপনার সাহায্য চাইছি।
গ্রামের সমস্ত মানুষ এখন আতঙ্কের মধ্যে বাস করছে। দেখো ডেরেক, ডুয়ার্সে এতকাল বাস করেও আমি জানতাম না পাহাড়ে এমন একটা গ্রাম রয়েছে। কোনো জার্নাল বা বইয়ে খবরটা ছাপা হয়েছে বলে শুনিনি, তাই তোমার চিঠি পেয়ে অবাকই হয়েছিলাম। হ্যাঁ, আমার কথা তুমি জানলে কি করে? একটা ইংরেজি পত্রিকা থেকে আপনাকে নিয়ে লেখা একটা আর্টিকেল ছাপা হয়েছিল। আচ্ছা, এখন তোমাদের সমস্যাটা কি? বছরখানেক ধরে আমাদের গ্রামে মাঝে মাঝেই অদ্ভুত কাণ্ড হচ্ছে। পাহাড়ে অদ্ভুত আলো জ্বলতে দেখা যাচ্ছে। রাত বলে কেউ তখন সেখানে যেতে সাহস পায় না। দিনের বেলা গিয়ে দেখা যায় অনেকটা জায়গা পুড়ে ছাই হয়ে আছে, কিন্তু সেগুলো যে আগুনে পড়েছে তা আমাদের মনে হয়নি। গাছ বা ঘাস পড়েছে প্রচণ্ড উত্তাপে। ইদানিং এই ঘটনা ঘন ঘন ঘটছিল। যেহেতু আলোটাকে দেখা যেত গ্রাম থেকে কিছুটা দূরে, তাই আমাদের কোনো সমস্যা তৈরি করেনি। লোকাল থানা মাইল 5 দূরে, পাহাড়ের নিচে। তাদের খবরটা জানিয়েছিলাম, কিন্তু কেন জানি না পুলিশ আমল দেয়নি। কয়েকদিন হলো অদ্ভুত 4 জন মানুষ গ্রামে আসছে। প্রথমবার কথা বলতে গিয়ে বোঝা গেল ওরা হিন্দি বা ইংরেজি জানে না। গতকাল এসেছিল একজন দোভাষীকে নিয়ে। ওরা আগামী রবিবার আবার আসবে, এবং তখন গ্রামের যত 2 বছরের শিশু রয়েছে তাদের দেখতে চায়। ওরা বুঝিয়ে দিয়ে গিয়েছে আমাদের কোনো আপত্তি শুনবে না। আপনাকে যে ছবিগুলো পাঠিয়েছি তাতে পোড়া গাছপালার সঙ্গে ওই লোকগুলোও আছে। আমরা ভয় পাচ্ছি ওই রহস্যময় আলোর সঙ্গে এই অজানা আগন্তুকের কোনো সম্পর্ক রয়েছে। ডেরেক একটানা বলে থামল। ইন্টারেস্টিং ডেরেক, আমি ছবিগুলো ভালো করে দেখেছি। ওগুলো নিয়ে আমি পরে কথা বলবো। কিন্তু তোমরা কি থানায় ডায়েরি করেছো? কিছু লোক যদি ভয় দেখিয়ে কাজ করাতে চায় তাহলে পুলিশ তোমাদের প্রোটেকশন দিতে বাধ্য। অমল সোম জিজ্ঞাসা করলেন। না, মনে হয়েছে আপনার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। পুলিশের সঙ্গে তোমাদের সম্পর্ক কীরকম? ডেরেক মাথা নাড়ল। আমি জ্ঞান হওয়ার পর থেকে কখনোই পুলিশকে আমাদের গ্রামে ঢুকতে দেখিনি। আজ অবধি গ্রামে এমন কোনো অপরাধ কেউ করেনি যাতে পুলিশের উপস্থিতি প্রয়োজন। এ থেকে ভেবে নিতে পারেন সম্পর্ক কীরকম। লোকগুলোর ছবি দেখে মনে হয়েছে ওরা মধ্য এশিয়ার মানুষ। আচ্ছা, তোমার কাকাকে ওরা ছবি তুলতে দিতে আপত্তি করেনি? কাকা একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। ও। অমল সোম ভেতরে চলে গেলেন। অর্জুন এতক্ষণ চুপচাপ শুনছিল। তার মাথায় অনেক প্রশ্ন একসঙ্গে ছটফট করছে। কিন্তু অমল সোম যখন কথা বলছেন তখন তার কথা বলা অশোভন বলেই চুপ করেছিল সে। অমল সোম ফিরে এলেন 2টো ফটোগ্রাফ নিয়ে। প্রথমটা সামনে ধরে তিনি জিজ্ঞেস করলেন, মনে হয় এখানে আলো জ্বলেছিল, গাছপালা পড়ে গেছে, কিন্তু এই জিনিসটি কি? রংটা যে কখনো সাদা ছিল তা বোঝা যাচ্ছে। অমল সোম ছবিটা সামনে ধরতেই ওরা দেখতে পেল পোড়া জঙ্গলের একাংশ। গাছগুলো দাঁড়িয়ে আছে প্রায় ছাই হয়ে। একটু জোরে বাতাস বইলেই পড়ে যাবে। অমল সোম যে জায়গাটা আঙুল দিয়ে দেখালেন সেখানে একটা আধ পোড়া মস্ত গাছ, যার পেটের মধ্যে বিশাল ডিমের আকারের কোনো বস্তু রয়েছে। উপরের রং কখনো সাদা ছিল বলে অনুমান করা যেতে পারে। ডেরেক খুঁজে দেখল, তারপর মাথা নাড়ল। এরকম কিছুর অস্তিত্ব ওখানে আছে বলে মনে করতে পারছি না। হয়তো ওখানে আলো এমনভাবে পড়েছিল যে ছবিতে ডিমের আকৃতি বলে মনে হচ্ছে। দ্বিতীয় ছবিতে যে কজন মানুষের ছবি তাদের মুখ চোখ বেশ শান্ত, অতিরিক্ত মাত্রায় শান্ত বলেই মনে হচ্ছে। অমল সোম যখন বলেছেন লোকগুলো মধ্য এশিয়ার, তখন এ নিয়ে তর্ক করার কোনো মানে হয় না। অমল সোম জিজ্ঞেস করলেন,
এই 4 জনের মধ্যে কে তোমাদের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছে? ডেরেক খুব দ্রুত লোকটিকে দেখিয়ে দিল। অর্জুন দেখল লোকটি দলের সবচেয়ে রোগা, খাটো। নেতা হওয়ার মতো শরীর ওর নয়। অমল সোম ছবিগুলো ফেরত নিলেন। ডেরেক, আমাকে আরও ভাবতে হবে, কিন্তু তার আগে বলো তুমি ঠিক কে চাও? ডেরেক বলল, মিস্টার সোম, আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। আমাদের গ্রামে গেলেই আপনি সেটা বুঝতে পারবেন। এই ঝুট ঝামেলা থেকে আপনি আমাদের রক্ষা পেতে সাহায্য করুন। আমরা সাধ্যমতো আপনাকে পারিশ্রমিক দেব। অমল সোম মাথা নাড়লেন। সে তো নিশ্চয়ই। বিনা পারিশ্রমিকে আমরা কেন সময় নষ্ট করব? কি বলো অর্জুন? অর্জুন জবাব দিল না। অমল সোম টাকা রোজগার করার জন্য সমস্যার সমাধান করেন, এ কথা আজ জলপাইগুড়ির একটা রিকশাওয়ালাও বিশ্বাস করবে না। তাহলে? ডেরেক সোজা হয়ে বসল। ডেরেক মুরহেড? ইয়েস স্যার। আমাকে আর একটু ভাবতে দাও, তবে সেই সঙ্গে আমার কিছু ডেটা দরকার। এজন্য আমি অর্জুনকে তোমার সঙ্গে পাঠাতে চাই। নিজেদের গ্রাম তোমরা যে চোখে দেখবে, অর্জুন নিশ্চয়ই সেটা দেখবে না। ও ফিরে আসবে শনিবারের মধ্যে। তেমন বুঝলে আমি রবিবারের সকালেই তোমাদের ওখানে পৌঁছে যাব। তুমি যদি অর্জুনের যাওয়া আসা এবং থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারো। শিওর, এতে কোনো প্রবলেম নেই। ডেরেককে বসতে বলে অমল সোম অর্জুনকে ইশারা করলেন অনুসরণ করতে। ভেতরের ঘরে ঢুকে অমল সোম বললেন, তোমার যেতে আপত্তি নেই তো? অর্জুন হেসে ফেলল। আপনি কিছু বললে আমি কখনো আপত্তি করেছি? তাছাড়া যা শুনলাম তাতে মনে হচ্ছে গেলে নতুন অভিজ্ঞতা হবে। গুড। শোনো, ওখানে গিয়ে চোখ কান খোলা রাখবে, কোনো ইমোশনাল ব্যাপারকে প্রশ্রয় দিবে না। তোমার সঙ্গে অস্ত্র আছে? হ্যাঁ, ওটা সঙ্গে রাখা অভ্যেস হয়ে গেছে। যদি তুমি থাকতে থাকতে আলোটা ওখানে জ্বলে ওঠে, তাহলে অস্ত্রটা ব্যবহার করবে। অমল সোম তার টেবিলের কাছে ফিরে গিয়ে ড্রয়ার থেকে একটা হাত ঘড়ি বের করলেন। তোমার ঘড়িটা খুলে রাখো এখানে, এটা পরে নাও। অর্জুন ঘড়িটা নিল। একটু ভারী। নানান রকম চাবি ঘড়ির চারপাশে। অমল সোম চাবিগুলোর ব্যবহার বুঝিয়ে দিলেন। জলপাইগুড়ির হাসপাতালের সামনে তখন বেশ জল জমে গেছে। ডেরেকের পাশে বসে জলে ভাসা শহর দেখতে দেখতে ওরা বাইপাসে এসে পড়ল। ডেরেক জিপ চালাচ্ছে বেশ গম্ভীর মুখে। অর্জুনের মনে হলো ডাস্টিন হফম্যানের সঙ্গে ডেরেকের চেহারার খুব মিল আছে। একসময় ডুয়ার্স, দার্জিলিং এবং অসমের চা বাগানগুলোর ম্যানেজার হয়ে সাহেবরা এদেশে ছিল। স্বাধীনতার পর তারা যে যার নিজের দেশে ফিরে গিয়েছে। এখন মাঝে মাঝে ট্যুরিস্ট ছাড়া সাহেব ডুয়ার্সে দেখা যায় না। বৃষ্টিটা আবার জোরালো হলো। সামনের রাস্তা দেখা যাচ্ছে না বললেই চলে। ডেরেক বাধ্য হলো রাস্তা থেকে সরে গিয়ে গাড়ি দাঁড় করাতে। ইঞ্জিন বন্ধ করে বলল, এক্সকিউজ মি। সে পকেট থেকে একটা বাক্স বের করে ঢাকনা খুলল। বাক্সের মধ্যে হাতে পাকানো সিগারেট। ঠোঁটে একটা তুলে দিয়ে দেশলাই জ্বালল সে। ডেরেককে সিগারেট খেতে দেখে অর্জুনের লোভ হচ্ছিল খুব, কিন্তু ডেরেক তাকে অফার করছে না দেখে সে চুপ করে রইল। এই সিগারেটের গন্ধটা একদম অচেনা, মিষ্টি মিষ্টি ঘোর লাগায়। ডেরেক বলল, আমি একটু অভদ্রতা করলাম, কিন্তু এই সিগারেট আপনার ভালো লাগবে না বলে আমি অফার করলাম না। কি করে বুঝলেন? এর তামাক আমরা গ্রামে তৈরি করি। 1780 সালে আমার পূর্বপুরুষরা যখন ইংল্যান্ড থেকে এসেছিলেন, তখন তারা এরকম সিগারেট খেতেন। নেশার ব্যাপারে আমরা সেই অরিজিনালিটি আজও বজায় রেখেছি।
আজকের সিগারেটের তুলনায় এর স্বাদ খুব কড়া। ডেরেক হাসল। 1780 সালের ব্যাপারটা ঠিক বুঝলাম না। ব্যাপারটা খুবই অদ্ভুত। 1780 সালে 30 জনের একটা দলকে ভারতবর্ষে পাঠানো হয়। এই 30 জনের মধ্যে 22 জন পুরুষ মহিলার ইংল্যান্ডে কোনো না কোনো অপরাধে যাবজ্জীবন জেলে থাকার কথা ছিল। তখন যাবজ্জীবন জেল মানে 12 বছর নয়, সমস্ত জীবনই থাকতে হতো। কিন্তু জেলখানায় সম্ভবত স্থান সংকুলান হচ্ছিল না বলে ওদের পাঠিয়ে দেওয়া হলো নতুন পাওয়া কলোনিতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তারা এদের উপদ্রব ভাবলেন, ভেবে নির্বাসনে পাঠিয়ে দিলেন কলকাতা থেকে অনেক দূরে, এই পাহাড়ে। তারপরের ব্যাপারটা বেশ অদ্ভুত। তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাহাড়ে দখল নেয়নি। শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিংয়ের নামকরণ হয়নি। পাহাড় ছিল সিকিমের রাজা আর লেপচাদের অধীনে, কিন্তু তাদের ক্ষমতা ছিল সীমায়িত। তাই ওই 30 জন যখন পাহাড়ের এমন একটা জায়গায় বসতি স্থাপন করল যার আবহাওয়ার সঙ্গে ইংল্যান্ডের আবহাওয়ার মিল আছে, তখন এদেশিরা অথবা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদৌ বিরক্ত হলো না। তারপর? আপনি গল্প খুঁজছেন? না, আমি আপনার ইতিহাস জানতে চাইছি। ডেরেক হাসল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরে ইংল্যান্ডের কুইন ভিক্টোরিয়া যে তাদের অপরাধীর বাইরে কিছু ভাবেন না তা ওরা বুঝে গিয়েছিল। এত দূরে পাহাড়ে প্রায় চেনা প্রাকৃতিক পরিবেশে এসে সম্ভবত ওদের অভিমান প্রকট হয়েছিল। কিছুকাল পরে যখন সমস্ত ভারতবর্ষ ব্রিটিশদের দখলে গেল, তখন ওরা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে আলাদা হয়ে থেকে গেলেন। ওই 30 জনের পরিবার একটু একটু করে বড় হয়ে একটা গ্রামের চেহারা নিয়ে নিল। গ্রামে চার্চ হলো, স্কুল হলো, খামার তৈরি হলো। ক্রমশ আমার পূর্বপুরুষরা আত্মনির্ভর হলেন, কিন্তু কখনোই তারা ভারতবর্ষকে শাসন করা ব্রিটিশদের সঙ্গে হাত মেলালেন না। হয়তো ওরা তাদের একসময় অপরাধী মনে করত, এটা তারা ভুলতে পারেননি। কিন্তু মজার কথা কি জানেন? এই এলাকার আদিবাসী পাহাড়িদের সঙ্গেও তাদের সম্পর্ক তৈরি হলো না। ভারতবর্ষের পাহাড়ে আমরা আমাদের নিজস্বতা নিয়ে বছরের পর বছর একদম আলাদা হয়ে বেঁচে আছি। এক নিঃশ্বাসে ডেরেক কথাগুলো বলে গেল। অর্জুন জিজ্ঞেস করল, এখন আপনাদের গ্রামের মানুষের সংখ্যা কত? 750। এই 750 মানুষ চুপচাপ পাহাড়ে কিভাবে থাকছে? চুপচাপ থাকবে কেন? প্রত্যেকে কাজকর্ম করছে। চাষবাস ছাড়াও আমাদের গ্রামের মূল আয় এক্সপোর্ট থেকে। প্রত্যেক বছর প্রচুর বিদেশি মুদ্রা রোজগার করি আমরা। কিরকম? অর্জুন অবাক হয়ে গিয়েছিল। হস্তশিল্প বোঝেন? নানা ধরনের হস্তশিল্প, যা আমাদের পূর্বপুরুষের কেউ কেউ ইংল্যান্ডে থাকাকালীন শিখেছিল, তারই ভারতীয় চেহারা বিদেশে ব্যাপক চাহিদা তৈরি করেছে। তাহলে আর 5টা পাহাড়ি গ্রামের তুলনায় আপনাদের অবস্থা বেশ ভালো? তা বলতে পারেন। আপনারা কি শুধু ইংরেজিতেই কথাবার্তা বলেন? হেসে ফেলল ডেরেক। তা কি সম্ভব? আমরা নেপালি এবং হিন্দিও বলি। না বললে কোনো কাজকর্মই করা যাবে না। বৃষ্টি একটু কমে আসতেই ডেরেক জিপ চালু করল। অর্জুন চুপচাপ ভাবছিল, এত বছর এদেশে থেকেও ডেরেকরা কতখানি নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেছে তা ওদের গ্রামে না গেলে বোঝা যাবে না। কিন্তু ব্যাপারটা একটু অদ্ভুত ধরনের। এরকম একটা ঘটনার কথা সে এর আগে কখনো শোনেনি। এমন তো নয় যে ওরা নিজেদের গ্রামের বাইরে যায় না, সভ্য মানুষের সঙ্গে মেশে না। এই যে ডেরেক জিপ চালাচ্ছে, নিশ্চয় ওর লাইসেন্স আছে। জিপ কিনতে হয়েছে বাইরে থেকে। এক্সপোর্ট করে যখন, তখন এক্সপোর্ট লাইসেন্স রয়েছে। তাহলে 30 জনের একটা দল 200 বছর আগে ইংল্যান্ড থেকে জাহাজে চেপে এদেশে এসে
পাহাড়ে বসতি করেছিল, যাদের সংখ্যা এখন 750। তারা তো ইংরেজি, অথচ এদের কথা বইয়ে দূরের কথা খবরের কাগজে বের হয় না। মাঝখানে একবার পেট্রোল নিতে জিপ থামিয়েছিল ডেরেক। তখন বাক্স খুলে খাবার এগিয়ে দিয়েছিল, পিঠে জাতীয় জিনিস। অর্জুন অমল সময়ের বাড়ি থেকে খিচুড়ি খেয়ে বেরিয়েছিল বলে খেতে চায়নি আর। ডেরেক খেল। তারপর ফ্লাস্ক থেকে কফি, কালো কফি। সাথে সাথে আবহাওয়ায় কফিটা চমৎকার লাগলো অর্জুনের। শেষ পর্যন্ত সমতল থেকে পাহাড়ে উঠতে লাগলো গাড়ি। মেঘ থাকায় আজ সন্ধে নেমে পড়েছে বেশ আগেই। ডেরেক হেডলাইট জ্বেলে দিয়েছে। পাহাড়ের বাঁকে বাঁকে ধাক্কা খেতে খেতে আলো তাদের পথ দেখাচ্ছে। ক্রমশ তিস্তার গর্জন কানে এলো। অনেক নিচ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে। এবার পিচের পথ ছেড়ে কাঁচামাটির পথ ধরল জিপ। বৃষ্টিতে ভেজা বলেই ডেরেক খুব সন্তর্পণে চালাচ্ছিল। রাস্তা খারাপ বলেই বেশি সময় লাগছে। চারপাশে জঙ্গল এবং তাদের চেহারা অন্ধকারে ভয়ঙ্কর। বৃষ্টির মধ্যে ঝিঝিয়ে আওয়াজ করে চলেছে সমানে। ডুয়ার্স দার্জিলিংয়ের রাস্তাঘাট অর্জুন চেনে। এই অন্ধকারে জিপের আলোয় সে চিনতে চেষ্টা করছিল কোন পথে যাচ্ছে। কিন্তু কাঁচামাটির পথ ধরার পর থেকেই তার সব কিছু গুলিয়ে গেল। আধ ঘন্টা চলার পর সে আবিষ্কার করল কাঁচা রাস্তা শেষ হয়ে আবার পিচের রাস্তা শুরু হয়েছে। খুব মসৃণ রাস্তায় বৃষ্টির জল টুপটাপ পড়ে চলেছে। রাস্তাটা বাঁক নিচ্ছে ঘন ঘন। হঠাৎ ডেরেক বলল, এই রাস্তা আমরাই বানিয়েছি। আপনারা মানে গ্রামের লোকেরা? হ্যাঁ, পুরো পথটা পিচ ফেলা হয়নি, কারণ অনুমতি পাওয়া যায়নি। হাওয়া বইছে খুব। অর্জুন বাইরে হাত বের করে দেখল জলের ফোঁটা পড়ছে না। ডেরেক বলল, আমরা এসে গেছি, আপনাকে বেশ কষ্ট দিলাম। অর্জুন উত্তর দিল না। তার সামনে শুধুই পাহাড়ের আড়াল। কোথায় যে এলাম তা বোধগম্য হচ্ছে না। কিন্তু হঠাৎ গাড়িটা বাঁক নিতেই চমৎকার দৃশ্য চোখে পড়ল। পাহাড়ের ঢাল বেয়ে হীরের মতো আলো জ্বলছে থোকা থোকা। ঘরবাড়ির আদল দূর থেকেই বোঝা যাচ্ছে। ডেরেক গাড়ি থামালো, বলল, ওই হলো আমাদের গ্রাম। পাহাড়ের রাস্তার অভিজ্ঞতা থেকে অর্জুন বুঝতে পারছিল এখনো সিকিমাইল পথ ভাঙতে হবে গ্রামে পৌঁছতে গেলে। পাহাড়ের আড়ালে এমন একটা জনপদের কথা সে জানত না। সাধারণ মানুষও জানে বলে মনে হয় না। ডেরেক বলল, উত্তর দিকের ওই যে পাহাড়, গ্রাম থেকে দূরত্ব খুবই অল্প। আগুন জ্বলে ওঠে ওখানেই। অর্জুন দেখল ডেরেকের দেখানো জায়গাটা নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা। ওদিকে কোনো ঘরবাড়ি আছে বলে মনে হয় না। গাড়ি গ্রামে ঢুকল। এখন বেশ রাত হয়ে গেছে। রাস্তা পরিষ্কার এবং লোকজন নেই। ইংরেজিতে পাম্প লেখা একটা সাইনবোর্ড লাগানো বাড়ি থেকে হৈ হৈ চিৎকার ভেসে এলো। ডেরেক তাকে নিয়ে এসে যেখানে থামল সেটা দোতলা বাড়ি। বাড়ির গায়ে ইংরেজিতে লেখা রয়েছে ভিলেজ সেন্টার। গাড়ি থামতেই 3 জন পুরুষ এবং 1 জন মহিলা বাইরে বেরিয়ে এলেন। সবচেয়ে প্রবীণ টেকোমাথা মানুষটা এগিয়ে এসে বললেন, কি খবর ডেরেক? ডেরেক অর্জুনকে ইশারা করে গাড়ি থেকে নামল। কোনো চিন্তা নেই আঙ্কেল, আমি মিস্টার সোমের সঙ্গে কথা বলেছি। উনি 2 দিন পরে আসবেন। তার আগে ওর সহকারীকে পাঠিয়ে দিয়েছেন তদন্তের জন্য। ওর নাম অর্জুন, আর ইনি আমাদের গ্রামের চেয়ারম্যান মিস্টার জোন্স। ইনি ডেপুটি মিস্টার স্মিথ, আর ইনি ট্রেজারার মিসেস বেনসন।
তিনটে বাড়ানো হাতের সঙ্গে হাত মেলালো অর্জুন। মিসেস বেনসন বলে উঠলেন, আরে এ যে দেখছি নেহাতে ছেলে মানুষ, ও কি তদন্ত করবে? ডেরেক বলল, মিস্টার সোম ওর ওপর আস্থা রাখেন। অর্জুনকে ওরা বেশ সমীহ করেই ভেতরে নিয়ে গেল। একতলাটা অফিস ঘর, দোতলায় গেস্ট হাউস। দীর্ঘ পথ গাড়িতে আসা এবং রাত হয়ে যাওয়ার কারণে অর্জুনকে বিশ্রাম নিতে বলা হলো। দোতলার যে ঘরটি ওকে বরাদ্দ করা হলো সেটি সুন্দর করে সাজানো। ওরা চলে গেলে অর্জুন বাথরুমে ঢুকল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে যা ঠান্ডা তাতে গরম জলের দরকার। ব্যাপারটা ভাবামাত্র দরজায় শব্দ হলো। অর্জুন ফিরে গিয়ে সেটা খুলতে একটা বেটে সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখল। সাহেব কথা বলতে চেষ্টা করছে, কিন্তু শব্দ পিছলে যাচ্ছে। সাহেবের হাতে একটা মুখ ঢাকা দেওয়া বালতি। এই প্রথম কোনো সাহেবকে সে তোতলাতে দেখল। বারবারের চেষ্টায় সাহেব বলল, গরম জল। অর্জুন সেটা সাগ্রহে নিতে চাইলেও সাহেব বালতিটা হস্তান্তর করল না। ঘরে ঢুকে বাথরুমে বালতি রেখে হাসল। আমার নাম পল। অনেক ধন্যবাদ মিস্টার পল, গরম জলের খুব দরকার ছিল। কথাটা শুনে লোকটা দুবার মাথা নামালো এবং তুলল। তারপর বলল, আমি এই সেন্টারের কেয়ারটেকার। ডিনার আনবো? অর্জুন মাথা নাড়তেই একগাল হেসে পল বেরিয়ে গেল। এমন পবিত্র হাসি হাসতে অনেক দিন কাউকে দেখেনি অর্জুন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ও জানলায় এসে দাঁড়িয়েছিল। সমস্ত গ্রামটা এখন শব্দহীন, রাস্তায় মানুষ নেই। এখানকার সবাই সাহেব? ভাবা যায়। পশ্চিম বাংলার এক পাহাড়ে সাদা চামড়ার মানুষ নিজেদের মতো করে বেঁচে আছে। খারাপভাবে যে বেঁচে নেই তা গ্রামের চেহারা এবং গেস্ট হাউসের ঘরদোর দেখে বোঝা যাচ্ছে। ডেরেক বলল, এটা গ্রাম। পশ্চিম বাংলার গ্রামের যে চেহারা তার সঙ্গে কোনো মিল নেই। বড়জোর জামশেদপুরের টেলকোর সঙ্গে কিছুটা মিলে। 200 বছরের উপর ভারতবর্ষের মূল জনজীবনের সঙ্গে না মিশে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এরা কিভাবে নিজেদের উন্নত করেছে তা নিয়ে যে কেউ গবেষণা করতে পারেন। এরা কি ভোট দেয়, রাজনীতি করে? এখানে কি কেউ অপরাধ করে না? হাজারটা প্রশ্ন মাথায় কামড়াতে লাগলো। দরজায় শব্দ হলো। পল ডিনার নিয়ে ঢুকল। ট্রের উপর প্লেটে রুটি, সবজি, দুধ এবং ডিমের অমলেট। পল বলল, এখানে আমরা রাত্রে অ্যানিমেল প্রোটিন খাই না, তবু তোমার জন্য অমলেট করে দিলাম। কাল দুপুরে ভালো খাওয়াবো। কথাগুলো পল অনেকবার হোঁচট খেতে খেতে বলল। অর্জুনের মনে হলো, পল যদি কম কথা বলে তাহলে ওর কষ্ট কম হয়। সে খেতে বসে গেল। খিদেও পেয়েছিল খুব। সবজিতে মশলা নেই বললেই চলে। সেদ্ধ করে নুন গোলমরিচ ছড়িয়েছে। একদম স্বাদ পাওয়া যাচ্ছে না। সামনে দাঁড়িয়ে পল সমানে কথা বলার চেষ্টা করছিল। এই গ্রামে তো সব কিছু পাওয়া যায় না। প্রতি সপ্তাহে শিলিগুড়ি থেকে আনাতে হয় জিনিসপত্র। কিন্তু ও যে আগুনটা আর তার সঙ্গে দুর্ভাগ্যের মতো উড়ে আসার লোকগুলো, ওরা আসার পর থেকেই এখানে কারো মনে একটুও শান্তি নেই। খেতে খেতে অর্জুন হা হুতাশ শুনছিল। খাওয়া শেষ হয়ে গেলে ট্রে তুলে নিয়ে গুড নাইট বলে পল বেরিয়ে গেল।
হঠাৎ অর্জুনের মনে পড়ল বোল্টন শহরের কথা। ইংল্যান্ডের ব্ল্যাকপুলে গিয়ে সে ওই ছোট্ট শহরটাকে দেখেছিল, ছবির মতো চুপচাপ শান্ত। ডেরেকদের এই গ্রামের সঙ্গে বোল্টনের খুব মিল আছে। 200 বছর আগে ইংল্যান্ড থেকে আসা 30 জন মানুষ তাদের নিজেদের আদলে যে বাসস্থান তৈরি করেছে তাতে তো ব্রিটিশ ছাপ থাকবেই, কিন্তু এতটা মিল কল্পনা করাও যায় না। শুয়ে পড়ার আগে অর্জুনের মনে হলো একটু হাঁটাহাঁটি করলে কীরকম হয়। যদিও রাত এখন অনেক, কিন্তু খাওয়া দাওয়ার পর দীর্ঘ যাত্রার ক্লান্তিটা চলে গিয়েছে। অর্জুন জ্যাকেটটা গায়ে চড়িয়ে নিল। বেশ ভালো ঠান্ডা পড়েছে এখানে। দরজা ভেজিয়ে ও নিচে নেমে এলো। এর মধ্যে ভিলেজ সেন্টারের সব আলো নিভে গেছে। সম্ভবত পল তার কাজ শেষ করে বাড়ি ফিরে গেছে। মূল দরজাটার গায়ে হাত দিয়ে অর্জুন বুঝতে পারল ওটা বাইরে থেকে বন্ধ করা হয়েছে। হয়তো যাওয়ার সময় পল তালা চাবি দিয়ে গিয়েছে। ফিরে আসছিল অর্জুন, যদিও বাড়ির ভেতরটা অন্ধকার, তবু রাতের নিজস্ব আলো জানলা চুঁয়ে সেটাকে কিঞ্চিত ফিকে করেছে। তার মানে বৃষ্টি থেমে গিয়েছে, আকাশ পরিষ্কার। সে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। জানলায় কোনো শিক বা গ্রিল নেই। পাল্লা দুটো খুলতে অসুবিধে হলো না। মাটি থেকে বেশি উঁচুতে নয় জানলাটা। একটু ইতস্তত করেও অর্জুন জানলা দিয়ে নিচে নেমে দাঁড়ালো। বাইরে থেকে পাল্লা দুটো ভেজিয়ে দিতেই বুঝল এখানে ঠান্ডা যথেষ্ট বেড়ে গিয়েছে। নির্জন রাস্তা দিয়ে হাঁটছিল সে। আকাশে এখন লক্ষ তারা। খানিকটা দূর থেকেই পাহাড়ের গায়ে, অবশ্য জঙ্গলের জমাট অন্ধকারে সেই তারাদের কোনো প্রতিফলন নেই। হিমালয়ের বুকের ভেতরে বাটির মতো এই লোকালয়, যার সঙ্গে ভারতবর্ষের কোনো মিল নেই। বাড়িঘর ছিমছাম, ছাড়া ছাড়া, এবং এদেশি ধাঁচের নয়। ফেলে আসা দেশের স্মৃতি যে এরা ভোলেনি সেটা স্পষ্ট। রাস্তায় মানুষ নেই। এখানে কি চুরি চামারি হয় না? বাইরে থেকে অভাবী মানুষ যদি এখানে চুরি করতে আসে, তার জন্য পাহারাদার থাকবে না? অর্জুন একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। সামনেই পাহাড়ের পাঁচিল, দুপাশে রাস্তাটা চলে গেছে। হঠাৎ তার কানে শব্দ বাজল। কে বা কারা কথা বলছে। একজনের গলা বেশ উত্তেজিত। প্রথমে সে কাউকে দেখতে পেল না, কিন্তু একটু এগিয়ে যেতেই দুজন মানুষকে সে আবছা দেখতে পেল। এত রাত্রে স্থানীয় মানুষ রাস্তায় দাঁড়িয়ে কি কথা বলছে তা শোনার লোভ সামলাতে পারল না সে। পাহাড়ের গা ঘেঁষে সে যতটা পারল এগিয়ে গেল। এবার কথাই স্পষ্ট হলো। ইংরেজিতে কথা বলছে ওরা, কিন্তু এই ইংরেজি একটু অন্যরকম। ক্রিয়াপদের ব্যবহার নেই বললেই হয়। উত্তেজিত লোকটি বলছিল, আমার জীবনের একমাত্র স্বাদ ইংল্যান্ডে গিয়ে নিজের গ্রাম দেখার। এই স্বাদ কোনোদিন মিটবে না, কারণ প্লেনের টিকিটের ভাড়া আমি জোগাড় করতে পারবো না। কিন্তু তুমি যদি আমার সঙ্গে হাত মেলাও, তাহলে আমরা দুজনেই চলে যেতে পারি। ওদের কাছে 1 লক্ষ টাকা চাইলেই পাওয়া যাবে। দ্বিতীয় লোকটি বলল, না জন, এটা বিশ্বাসঘাতকতা। কিসের বিশ্বাসঘাতকতা? নিজের পিতৃভূমি মাতৃভূমি দেখতে চাও বিশ্বাসঘাতকতা? না, তা নয়, কিন্তু আমাদের এই কমিউনিটির ক্ষতি করে আমি কোথাও যেতে চাই না। ওই লোকগুলো যে বাচ্চাটাকে চাইবে তাকে চুরি করে ওদের হাতে তুলে দিতে হবে। একবার ভাবো তো, সেই বাচ্চার বাবা মায়ের কী অবস্থা হবে? অনেক বাচ্চা জন্মানোর পর মারা যায়, সেরকম ভেবে নেবে। না না, তুমি খুব নিষ্ঠুরের মতো কথা বলছো। তারপর যখন তুমি ইংল্যান্ডে যাবে, তখন সবাই জানতে চাইবে কোত্থেকে টাকা পেলে। কি জবাব দেবে? আমি কাউকে জবাব দেব না। টাকাটা হাতে নিয়েই এখান থেকে উধাও হয়ে যাব। তার চেয়ে জন, তুমি মিস্টার জোনসের সঙ্গে কথা বলো।
আমি শুনেছি আমাদের এক্সপোর্টের ব্যাপারে একজনকে বিদেশে পাঠানোর কথা হচ্ছে। তুমি সেই দায়িত্ব চাও। খেপেছ? জোন্স বুড়ো আমাকে কেন পাঠাবে? ওর নিজের লোক ডেরেক যাবে। যাকগে, আমি একজন সঙ্গী চেয়েছিলাম বলেই তোমাকে বললাম, কিন্তু এ নিয়ে গল্প করো না, তাহলে সেটা আমার সঙ্গে বেইমানি করা হবে। কিন্তু ওরা কি তোমাকে টাকা দেবে বলেছে? নইলে এত কথা বলছি কেন? কবে বলল? কিভাবে কথা হলো? সেদিন ওরা চলে যাওয়ার পরই আমি পিছু নিয়েছিলাম, শর্টকাট পথ ধরে গিয়ে দেখা করেছিলাম। রবিবার যখন আসবে তখন আমাকে ইশারায় দেখিয়ে দেবে কোন বাচ্চাকে ওরা চায়। ওরা কেন আমাদের বাচ্চা চাইছে আমি জানি না, কিন্তু তোমার সঙ্গে এত রাত্রে আলাদা কথা বললাম, এটা যেন কেউ জানতে না পারে। তুমি আবার ভেবে দেখো, সারা জীবন এখানে পড়ে থাকার চেয়ে ইংল্যান্ডে গিয়ে থাকা তো স্বর্গে যাওয়ার সমান। আমাদের ওরা থাকতে দেবে কেন? কারণ আমরা ব্রিটিশ, আমাদের অধিকার আছে। আচ্ছা, গুড নাইট। লোকটা, যার নাম জন, দ্রুত হাঁটতে লাগলো। পাহাড়ের সঙ্গে সিটিয়ে দাঁড়িয়ে থাকা অর্জুনের সামনে দিয়ে যাওয়ার সময় সে একবারও লক্ষ্য করল না। দ্বিতীয় লোকটা নেমে গেল নিচের রাস্তা দিয়ে। অর্জুন বুঝল ওরা নিজেদের বাড়িতে বসে কথা বলল না, কারণ আত্মীয় স্বজনকেও শোনাতে চায় না। ওর খুব শীত করছিল। ধীরে ধীরে ফিরে এসে জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়ল সে। নরম বিছানায় লেপের তলায় শরীর ঢুকে ওর মনে হলো বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে না পারলে বিদেশিরা কখনোই জিততে পারে না। আর এই রাস্তাটা ইংরেজরাই দেখিয়েছে। এত সকালে যে ওরা দেখা করতে আসবেন আন্দাজ করতে পারেনি অর্জুন। পলের মুখে খবর পেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসে দেখল মিস্টার জোন্স, মিস্টার স্মিথ এবং মিসেস বেনসন বসে আছেন। ওকে দেখা মাত্র ওরা উঠে দাঁড়িয়ে বললেন, গুড মর্নিং। অর্জুন হাসল, গুড মর্নিং। মিস্টার জোন্স বললেন, বসুন মিস্টার অর্জুন, রাত্রে ভালো ঘুম হয়েছিল তো? অর্জুন বলল, হ্যাঁ হ্যাঁ। মিসেস বেনসন বললেন, আমরা খুব দুঃখিত, কালকে ডিনার আপনার ভালো লাগেনি বলে। আমি আশা করছি পল আজ থেকে সজাগ থাকবে। অর্জুন মাথা নাড়ল, না না, ডিনার ঠিকই ছিল। মিস্টার স্মিথ বললেন, তাহলে আমরা ব্রেকফাস্ট খেতে খেতে কথা বলি? মিসেস বেনসন মাথা নাড়লেন, হ্যাঁ, পল এখনই নিয়ে আসছে, চলুন ও ঘরে যাওয়া যাক। ওদের অনুসরণ করে পাশের ঘরে ঢুকল অর্জুন। গোটা 8 চেয়ারের মাঝখানে একটা সুন্দর খাওয়ার টেবিল। টেবিলের পায়ের বদলে গাছের গুঁড়ি সুন্দরভাবে কেটে বসানো হয়েছে। পল এলো ট্রে নিয়ে, হাসি মুখে বলল, গুড মর্নিং। অর্জুন মাথা নেড়ে বলল, মর্নিং। খেতে খেতে মিস্টার জোন্স বললেন, আপনি নিশ্চয়ই ডেরেকের কাছে আমাদের সমস্যার কথা জানতে পেরেছেন। এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই চিন্তিত। মিস্টার সোম যখন আপনাকে পাঠিয়েছেন তখন নিশ্চয়ই আমরা ভরসা করতে পারি। অর্জুন বলল, যতটুকু শুনেছি আপনাদের সমস্যা তৈরি করেছে হঠাৎ আসা কিছু বিদেশি, কিন্তু কেউ এসে আপনাদের 2 বছরের শিশুকে দেখতে চাইলেই আপনারা তাকে দেখাতে বাধ্য নন। তারা যদি ভয় দেখায় আপনারা স্বচ্ছন্দে পুলিশের সাহায্য নিতে পারেন। আপনারা যদি চান আমি পুলিশের সঙ্গে কথা বলতে পারি। মিস্টার জোন্স বললেন, আমরা মনে করি পুলিশ এখন কোনো সাহায্য করবে না। ঘটনা ঘটে যাওয়ার পর তারা সাধারণত সক্রিয় হয়। ডেরেক নিশ্চয়ই আপনাকে বলেছে, আমাদের গ্রাম থেকে কিছু দূরে পাহাড়ের জঙ্গলে মাঝে মাঝে আগুন জ্বলে ওঠে। পরদিন গিয়ে শুধু ছাই ছাড়া আমরা কিছু দেখতে পাইনি। পুলিশকে ঘটনাটা জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি।
জঙ্গলে যে কারণে আগুন জ্বলে প্রাকৃতিক প্রতিক্রিয়ার কথা বলছি। না না, দীর্ঘদিন বৃষ্টি না হলে গাছপালা শুকিয়ে গেলে যে আগুন জ্বলে তা আমরা জানি, কিন্তু বৃষ্টি ভেজা গাছগাছালিতে বাইরে থেকে আগুন না লাগালে কোনো কাজ হয় না। আর তাছাড়া এ আগুন ওপর থেকে নিচে নেমে আসে। পুলিশ বলেছে তারা সন্ধান করবে, কিন্তু তাও বছরখানেক হয়ে গেল। মিস্টার স্মিথ বললেন। খাওয়া শেষ হলো, চা এলো। অর্জুন লক্ষ্য করল চায়ের কাপ কাঠের তৈরি, মসৃণ সুদৃশ্য এই কাপ সে কখনো ব্যবহার করেনি। ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে এসে ওরা দেখল ডেরেক অপেক্ষা করছে। সুপ্রভাত পর্ব শেষ করার পর ডেরেক বলল, আপনি যদি কোথাও যেতে চান তাহলে গাড়ি তৈরি। অর্জুন মাথা নাড়ল। গাড়ির দরকার নেই মিসেস বেনসন, আপনি আমাকে বলতে পারবেন নিশ্চয়ই এখানে 2 বছরের কাছাকাছি বয়সের কত শিশু রয়েছে? মিসেস বেনসন বললেন, ঠিক 11 জন, এর মধ্যে 3 জন মেয়ে। ওরা কি মেয়েদেরও দেখতে চেয়েছে? মিস্টার জোন্স মাথা নাড়লেন। আমরা ঠিক বুঝতে পারিনি, শিশু বললে ছেলে মেয়ে আলাদা করা যায় না। আমি এই 11 জনকে দেখতে পারি? মিসেস বেনসন মাথা নাড়লেন। পারেন, তবে ওইসব বাচ্চার বাবা মা খুব ভয় পেয়ে গেছে। তারা কিছুতেই বাচ্চাদের বাইরে বের করতে চাইছে না। আমরা বুঝিয়ে বলবো যে আপনি আমাদের বন্ধু, উপকার করতে এসেছেন। যদি আজ লাঞ্চের পর ব্যবস্থা করি? ঠিক আছে ডেরেক, চলুন একটু চারপাশ ঘুরে আসি। ডেরেক উঠে দাঁড়ালো। অর্জুন মিস্টার জোন্সকে বলল, একটা কথা ভাবতে অবাক লাগছে, এত বছর ধরে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে আপনারা কি করে এখানে আছেন? এজন্য আমাদের পূর্বপুরুষদের অনেক লড়াই করতে হয়েছে। যারা প্রথম এসেছিলেন তাদের রাগ, অপমান বোধ তখনকার ইংরেজদের বিরুদ্ধে এত প্রবল ছিল যে এই লড়াই করতে তারা দ্বিধা করেনি। এত বছর পরে আমরা নিজেদের অবশ্যই ব্রিটিশ বলি না, কিন্তু ইংরেজ ভাবতে অসুবিধা হয় না। তবে আর কতদিন এই স্বাতন্ত্র্য ধরে রাখতে পারবো জানি না। আচ্ছা, যদি আপনাদের কেউ ইংল্যান্ডে ফিরে যেতে চায়? অসম্ভব, এ কথা কেউ স্বপ্নেও ভাববে না। আমাদের পূর্বপুরুষরা প্রতিজ্ঞা করেছিলেন যে ইংল্যান্ড আমাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, সেখানে ভুলেও আমরা পা রাখব না। এই প্রতিজ্ঞার কথা এখানকার প্রতিটি মানুষ জানে। মিস্টার জোন্স দৃঢ় গলায় জানালেন। গল্পের বাক্সবাই রোমানানুপ চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা অর্জুন সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস হিসেবে ভুল ছিল এর প্রথম পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।